কক্সবাজারের এক নির্জন উপকূল, নাম মাতার বাড়ি। কয়েক বছর আগেও যেটা ছিল লবণ চাষের মাঠ আর জেলেদের গ্রাম, আজ সেটাই হয়ে উঠছে দক্ষিণ এশিয়ার সবচেয়ে আলোচিত ভূকৌশলগত বিন্দু। সবাই জানে এখানে গড়ে উঠছে বাংলাদেশের প্রথম গভীর সমুদ্র বন্দর, কিন্তু আড়ালে এই বন্দর ঘিরে কি চলছে? বাংলাদেশ কি নিজের অজান্তেই বঙ্গোপসাগরে যুক্তরাষ্ট্রের জন্য দরজা খুলছে? জাপানের ভূমিকা এখানে কি? আজকের পর্বে আমরা কথা বলবো একটি বাণিজ্য চুক্তি, দুটি সম্ভাব্য প্রতিরক্ষা চুক্তি আর একটি বন্দরের গল্প নিয়ে, যা বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নকে নতুন করে সামনে এনেছে। মাতার বাড়ি কেন গুরুত্বপূর্ণ? পুরো স্টোরির গুরুত্বপূর্ণ মোড় মাতার বাড়ি ঘিরে। বঙ্গোপসাগরের বুকে মহেশখালী উপজেলার এক দ্বীপ মাতার বাড়ি, যেখানে গড়ে উঠছে বাংলাদেশের প্রথম গভীর সমুদ্র বন্দর। আমি গত 10 বছরে 4 বার এই দ্বীপে গিয়েছি, সেখানে থেকেছি, ঘুরে দেখেছি। জাপানের অর্থায়ন ও কারিগরি তত্ত্বাবধানে এখানে চলছে প্রায় 1 লাখ কোটি টাকার বেশ কয়েকটি প্রকল্প, যার মধ্যে মাতারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্র এবং গভীর সমুদ্র বন্দর সবচেয়ে গুরুত্বপূর্ণ। বন্দরে 2026 সালের মধ্যেই এর মাল্টিপারপাস টার্মিনাল কন্টেইনার জাহাজ ভেড়ানোর জন্য প্রস্তুত হওয়ার কথা রয়েছে। এই বন্দরের বিশেষত্ব হল গভীরতা। চট্টগ্রাম বন্দর যেখানে বড় জাহাজ ভেড়াতে পারে না, মাতারবাড়ি সেখানে সরাসরি বড় কন্টেইনার ও ভবিষ্যতে সামরিক জাহাজও নোঙর করানোর সক্ষমতা রাখে। ভৌগোলিকভাবে এটি মালাক্কা প্রণালী, বঙ্গোপসাগর আর ভারত মহাসাগরের সংযোগস্থলের কাছাকাছি, যে করিডোর দিয়ে বিশ্বের একটা বিশাল অংশের জ্বালানি ও পণ্য পরিবহন হয়। জাপান এই বন্দরে বিনিয়োগ করছে মূলত অর্থনৈতিক করিডোর হিসেবে ব্যবহার করার জন্য, কিন্তু জাপান যেহেতু যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ ইন্দো প্যাসিফিক মিত্র, তাই বিশ্লেষকদের কেউ কেউ মনে করছেন অবকাঠামোগতভাবে এই বন্দর ভবিষ্যতে যুক্তরাষ্ট্র জাপান সামরিক সহযোগিতার একটি কার্যকর নোড হয়ে উঠতে পারে, যার আভাস অনেকটা পরিষ্কার হচ্ছে কি? বাণিজ্য চুক্তি ART এর আসল চিত্র। এবার আসি মূল বাণিজ্যিক অধ্যায়ে। 2026 সালের 9 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের মাত্র 3 দিন আগে তৎকালীন অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষর করে এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড বা ART। এই সময় আর গোপনীয়তা নিয়ে দেশের ভেতরেই বিতর্ক হয়েছে। নির্বাচনের ঠিক মুখে স্বল্প স্বচ্ছতায় এত বড় একটা চুক্তি সইয়ের সিদ্ধান্ত অনেকের কাছেই প্রশ্নবিদ্ধ ঠেকেছে। চুক্তির বাস্তব শর্তগুলো দেখা যাক। বাংলাদেশি পণ্যের ওপর মার্কিন পাল্টা শুল্ক 20% থেকে কমে 19% হয়েছে। তৈরি পোশাক রপ্তানিতে নির্দিষ্ট শুল্ক প্রত্যাহার হয়েছে, আর মার্কিন তুলা দিয়ে তৈরি পোশাকের ক্ষেত্রে শূন্য শুল্ক সুবিধাও যুক্ত হয়েছে বলে সরকারিভাবে জানানো হয়। কিন্তু বিনিময়ে বাংলাদেশ যা দিচ্ছে তার পরিধি জানলে চোখ কপালে উঠবে। প্রথম আলোর একটি বিশ্লেষণ অনুযায়ী এই চুক্তির প্রথম পর্বেই বাংলাদেশকে মানতে হচ্ছে 131টি শর্ত, বিপরীতে যুক্তরাষ্ট্রকে মানতে হবে মাত্র 6টি শর্ত। বাংলাদেশ প্রায় 6710টি পণ্যে শুল্ক ছাড় দিচ্ছে, বিনিময়ে ছাড় পাচ্ছে মাত্র 1638টি পণ্যে। আর একটি উদ্বেগজনক শর্ত হল, বাংলাদেশ যদি ভবিষ্যতে অন্য কোনো দেশের সঙ্গে ডিজিটাল বাণিজ্য চুক্তি করে আর যুক্তরাষ্ট্র মনে করে তাতে তাদের স্বার্থ ক্ষুণ্ণ হচ্ছে, তাহলে যুক্তরাষ্ট্র এই পুরো চুক্তি বাতিল করে আগের উচ্চ শুল্ক হারে ফিরিয়ে নিতে পারবে। অর্থাৎ সংখ্যায় দেখতে ছোট একটা শুল্ক ছাড়, কিন্তু কাঠামোগতভাবে বাংলাদেশের নীতি নির্ধারণী স্বাধীনতার ওপর দীর্ঘমেয়াদী প্রভাব ফেলার মতো শর্ত। প্রতিরক্ষা প্রশ্ন, GSOMIA এবং ACSA। এবার সবচেয়ে স্পর্শকাতর অংশ। বাণিজ্য আলোচনার পাশাপাশি গত কয়েক মাসে ব্যাপকভাবে আলোচিত হচ্ছে দুটি প্রতিরক্ষা কাঠামো। GSOMIA অর্থাৎ জেনারেল সিকিউরিটি অব মিলিটারি ইনফরমেশন এগ্রিমেন্ট, আর ACSA ইকুইজিশন অ্যান্ড ক্রস সার্ভিসিং এগ্রিমেন্ট।
এগুলো যুক্তরাষ্ট্রের তথাকথিত ফাউন্ডেশনাল প্রতিরক্ষা চুক্তি কাঠামোর অংশ, যা তারা তাদের সামরিক অংশীদারদের সঙ্গে সই করে থাকে। সহজ কথায় GSOMIA হলো গোয়েন্দা তথ্য আদান প্রদানের সুরক্ষা কাঠামো, আর ACSA হলো সরবরাহ, জ্বালানি, রক্ষণাবেক্ষণের মতো লজিস্টিক সহায়তা বিনিময়ের চুক্তি। এই দুই চুক্তি নিয়ে আলোচনা নতুন নয়। 2019 ও 2022 সালেও এ নিয়ে আলোচনা হয়েছিল, কিন্তু তৎকালীন আওয়ামী লীগ সরকার সরাসরি তা থামিয়ে দেয়। সম্প্রতি 2026 সালের মে মাসে জানা যায়, বিএনপি সরকারের সাথে এই আলোচনা নতুন গতি পেয়েছে। কিছু আন্তর্জাতিক সামরিক সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছে যে চট্টগ্রাম ও মাতারবাড়ি বন্দর ভবিষ্যতে মার্কিন যুদ্ধ জাহাজের জ্বালানি ও রক্ষণাবেক্ষণ সহায়তার কেন্দ্র হয়ে উঠতে পারে। এই ইস্যুতে বিশ্লেষকদের মধ্যে স্পষ্ট মতবিভেদ আছে। একদল বলছেন, সামরিকভাবে দুর্বল, অর্থনৈতিকভাবে চাপে থাকা বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিরক্ষা কাঠামোয় যুক্ত হওয়া সামরিক আধুনিকীকরণ আর কৌশলগত বৈচিত্র্যের সুযোগ এনে দিতে পারে, ঠিক যেমনটা ফিলিপাইন করেছে। তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে ভিজিটিং ফোর্সেস এগ্রিমেন্ট ও এনহ্যান্সড ডিফেন্স কোঅপারেশন চুক্তি করে দক্ষিণ চীন সাগরে চীনা চাপ মোকাবিলায় কিছুটা ভারসাম্য এনেছে। আরেক দল, বিশেষত আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকেরা সতর্ক করছেন, ফিলিপাইনের অভিজ্ঞতাই আবার শিক্ষা। ইন্দো প্যাসিফিকের ছোট রাষ্ট্রগুলোকে নিরাপত্তা সুবিধা আর কৌশলগত বন্দিত্বের ঝুঁকির মধ্যে ভারসাম্য রাখতে হয়। বাংলাদেশের ক্ষেত্রেও একই ঝুঁকি। একবার এই কাঠামোয় ঢুকে গেলে ভবিষ্যতে কোনো আঞ্চলিক সংঘাতে বাংলাদেশ তার ইচ্ছার বাইরেও একটি পক্ষ হিসেবে বিবেচিত হতে পারে। প্রতিবেশী ভারতের জন্য বিষয়টি স্বস্তিদায়ক নয়, কারণ তাদের নিজস্ব নিরাপত্তা হিসাব নিকাশে বঙ্গোপসাগরে মার্কিন উপস্থিতি একটি নতুন উদ্বেগ যোগ করবে। কেন বাংলাদেশ? এই পুরো চিত্রটাকে যদি এক কথায় বলি, ঢাকার ওপর মার্কিন চাপ এবং বন্দর ও বঙ্গোপসাগরে মার্কিন নজর কাকতালীয় ঘটনা নয়। যুক্তরাষ্ট্র গত কয়েক বছর ধরে ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবিলায় একটি বিস্তৃত জোট কাঠামো তৈরি করছে। জাপান, ফিলিপাইন, ভারতের সঙ্গে সম্পর্ক জোরদার তারই অংশ। বঙ্গোপসাগর এই কৌশলগত মানচিত্রে এখনও একটি ফাঁকা জায়গা আছে, আর তা হলো বাংলাদেশ। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান আর নতুন গভীর সমুদ্র বন্দরের কারণে সেই মানচিত্রে বাংলাদেশকেও ঢোকাতে চায় আমেরিকা। একই সঙ্গে বাংলাদেশের অভ্যন্তরীণ বাস্তবতাও এই সমীকরণে ভূমিকা রাখছে। রাজনৈতিক রূপান্তরের সময়, অর্থনৈতিক চাপ, রপ্তানি বাজার নিয়ে অনিশ্চয়তা, এসব মিলিয়ে একটি ছোট অর্থনীতি বড় শক্তির সঙ্গে দর কষাকষিতে স্বাভাবিকভাবেই দুর্বল অবস্থানে থাকে। প্রশ্নটা তাই শুধু যুক্তরাষ্ট্র কি চায় তা নয়, প্রশ্নটা হলো বাংলাদেশ কতটা প্রস্তুতি আর স্বচ্ছতার সঙ্গে নিজের স্বার্থ রক্ষা করে এই আলোচনায় অংশ নিচ্ছে, সেটাই বড় বিষয়। একটা বিষয় মনে রাখতে হবে, বাংলাদেশ চীনের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখলেও সেই সম্পর্ক কিন্তু অবকাঠামো উন্নয়ন, সংযোগ ও বাণিজ্যে সীমাবদ্ধ। চীনের সাথে কোনো সামরিক জোটের অংশ নয় বাংলাদেশ, ভারতের সাথেও নয়। মাতারবাড়ি এখন শুধু একটা বন্দর নয়, এটা বাংলাদেশের পররাষ্ট্র নীতি, অর্থনৈতিক সার্বভৌমত্ব আর আঞ্চলিক নিরাপত্তার এক জটিল পরীক্ষা ক্ষেত্র। বাণিজ্য চুক্তি ইতিমধ্যে বাস্তবতা, প্রতিরক্ষা চুক্তি এখনো আলোচনার টেবিলে, কিন্তু এই দুটোর সম্মিলিত প্রভাব ঠিক করে দিতে পারে আগামী দশকে বঙ্গোপসাগরে বাংলাদেশের ভূমিকা কি হবে। একটি স্বাধীন কৌশলগত খেলোয়াড় নাকি বৃহৎ শক্তিগুলোর প্রতিযোগিতার একটি ময়দান? দর্শক, আপনার কি মনে হয় এই চুক্তিগুলো বাংলাদেশের জন্য সুযোগ নাকি ঝুঁকি? যুক্তরাষ্ট্রকে কি বিশ্বাস করা যায়? বাংলাদেশের কি উচিত কোনো বড় শক্তির সামরিক জোটের অংশ হওয়া? কমেন্টে জানান। সাবস্ক্রাইব করে সাথে থাকুন।